যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ভালো করার জন্য আপনার প্রয়োজন প্রতিনিয়ত নিজের জ্ঞানের পরিধিকে বৃদ্ধি করা এবং এরই প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরণ প্রতি মাসেই নিয়ে এসে থাকে মান্থলি ইনসাইটস প্রোগ্রাম। তো এই মান্থলি ইনসাইটস প্রোগ্রামের মাধ্যমে আমাদের প্রচেষ্টা থাকে যেন বিভিন্ন চাকুরির প্রত্যাশী যারা আছেন তারা এই মাসে ঘটে যাওয়া বা বিগত মাসটিতে ঘটে যাওয়া দেশে এমনকি দেশের বাইরে বিভিন্ন প্রান্তে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার প্রেক্ষাপট, তার সামগ্রিক বিশ্লেষণ এবং একই সঙ্গে সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন বিভিন্ন প্যারামিটারে চলে আসে পরীক্ষার প্রশ্নে, সেগুলো নিয়ে একটু আলোচনা করার আমরা চেষ্টা করে থাকি। তো সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি মান্থলি ইনসাইটস জুন 2025-এ। আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব 2025-26 অর্থ বছরের বাজেট সম্পর্কে। তারপর দেখব রিসেন্টলি বাংলাদেশের একজন ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট বিজয়ী হয়েছেন, তার সম্পর্কে কিছুটা জানব। আছে ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন 2025, সেই 25-এর বিভিন্ন ইন্ডেক্সে আমরা কতটা ভালো করেছি, কোন দেশ সর্বোচ্চ অবস্থানে আছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব। একই সঙ্গে আমরা এটাও দেখেছি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে তিনি মধ্যপ্রাচ্য সফর করে এসেছেন, সেখান থেকে বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে বা কিছু কাজ তিনি করেছেন, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আছে 30তম নিক্কেই ফোরাম, সেই ফোরামেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যিনি ভিজিট করেছিলেন, সেখানে অংশগ্রহণ করেছেন, সেখান থেকে কিছু অ্যাওয়ার্ড প্রাপ্তি রয়েছে। আছে বুর্কিনা ফাসোর সেনাশাসক ইব্রাহিম ট্রায়োরে, তিনি কিন্তু আমরা এখন ফেসবুক বা ইউটিউব বিভিন্ন জায়গায় ভিজিট করলে দেখতে পাই তার কিছু শর্টস ভিডিওস বা রিলস। তো এর পেছনে আমরা একটু জানার চেষ্টা করব তিনি কেন এখন এতটা জনপ্রিয়, বিশেষ করে আফ্রিকাতে। আছে ইরান ইসরায়েল সংঘাত, আমরা ইতিমধ্যেই জানি যে একটা বিশাল একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। তো এই যুদ্ধাবস্থার প্রেক্ষাপট এবং একই সঙ্গে বর্তমানে কি পরিস্থিতি চলছে সেটারও কিছুটা খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব। আছে সম্প্রতি বা ভেরি টাইম সুন হতে যাওয়া যে আন্তর্জাতিক সম্মেলনগুলো আছে সেই সম্মেলনগুলো সম্পর্কে জানবো। আছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় পেয়েছেন, সেই সম্পর্কে জানবো। তারপর দেখব আরও কিছু পদক এবং পুরস্কার সম্পর্কে, থাকবে বিভিন্ন সূচক বা ইন্ডেক্স, এতে কোন দেশ কোন অবস্থানে আছে সেগুলো সম্পর্কে জানবো। তারপর গুরুত্বপূর্ণ দিবস এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বে অভিনব কিছু ইনিশিয়েটিভ এখন এসেছে, সেগুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই দেখব 2025-26 অর্থ বছরের বাজেট সম্পর্কে। যখনই আমরা বাজেট নিয়ে আলোচনা করি, বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা, তারা মূলত প্রথমেই যে প্রশ্নটাকে আসলে দেখে থাকেন কমনলি, যে আমাদের বাজেট সম্পর্কিত আমাদের মহান সংবিধানের কোন আর্টিকেলটি রিলেভেন্ট, সেটা হচ্ছে 87 নম্বর অনুচ্ছেদ। এর পাশাপাশি দেখুন, যখন আমরা ইংরেজি সংবিধান পড়ি, সেই ইংরেজি সংবিধানে সেই বাজেটকে বলা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে। ঠিক আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে এই বাজেটটা কারা প্রণয়ন করে? প্রশ্ন হতে পারে যে বাজেট প্রণয়ন করে কারা। বাজেটটা প্রণয়ন করে কিন্তু অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। এর সঙ্গে সংশ্লিষ্ট আরো অনেকগুলো বিভাগ আছে। তারপর দেখতে পাচ্ছি অর্থ বছরের ক্যালকুলেশন কখন থেকে হয়, কোন তারিখটি থেকে, সেটি হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন, এই সময়টা পর্যন্ত। এবং এর পেছনেও কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, সেটা হচ্ছে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদ, 152 অনুচ্ছেদ অনুযায়ী এই টাইম ফ্রেমটি সিলেক্ট করা। তো এই বাজেট সম্পর্কিত একটি আইন আছে, যে আইনটি সম্পর্কে বিগত বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি আইনটি এসেছে। সেই আইনটির নাম কি? সেটি হচ্ছে সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেই অনুযায়ী কিন্তু এই প্রক্রিয়াগুলো পরিচালনা করা হয়। তো এখন প্রশ্ন হয় যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করেছিলেন কে? সেক্ষেত্রে আপনার স্পষ্ট উত্তর হবে তাজউদ্দিন আহমেদ, যিনি 30 জুন 1972-এ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করেছিলেন। এরপর প্রশ্ন আসে যে এই যে এতটা সময় পরিক্রান্ত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি বার বাজেট কে উপস্থাপন করেছেন? তখন কিন্তু আপনার উত্তর করতে হবে, দেখুন, জনাব মোহিত এবং সাইফুর রহমান 12টি করে তারা বাজেট উপস্থাপন করেছেন। এই সংক্রান্ত আরও একটি স্লাইড আমরা দেখব। তার আগে দেখি অন্তর্বর্তী বাজেটটি কবে হয়েছিল। এই হিস্ট্রিতে একটা মাত্র ইন্টারিম বাজেট হয়েছিল আমাদের বাংলাদেশের ইতিহাসে, সেটি হচ্ছে 1996 থেকে 97 এই অর্থ বছরে বা এই টাইম ফ্রেমটার মধ্যে। এখন দেখব অর্থনৈতিক সূচক এবং কর নীতিমালা। এর মধ্যে দেখতে পাচ্ছেন এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5%, এবং মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রাটা, যে আমরা মূল্যস্ফীতিটা এই লেভেলের মধ্যে রাখবো, এটা ধরা হয়েছে 6.5%। ঠিক আছে, এর মধ্যে করমুক্ত আয় সীমাটাও হচ্ছে সাধারণ, যেটা 3.5 লাখ, সেটা এখনো ঠিক সেম ভাবেই আছে। আবার দেখুন, নারীদের জন্য এবং 65 ঊর্ধ্ব যে মানুষেরা আছেন তাদের জন্য সেই লিমিটটি হচ্ছে 4 লক্ষ টাকা।
আর প্রতিবন্ধী মানুষ আছেন, তৃতীয় লিঙ্গের মানুষ যারা আছেন, তাদের জন্য সেটি হচ্ছে 4.75 লাখ টাকা, 4,75,000 টাকা। একই সঙ্গে আছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা, তারা 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা সুবিধাটা ভোগ করে থাকবেন। এখন বাজেট 2025-26-এ আসলে কি অবজেক্টিভ নিয়ে সেই বাজেটটি করা হয়েছে এবং সেই বাজেটের সংশ্লিষ্ট ডেটাগুলো কি, এগুলো কিন্তু আমাদের একটু কষ্ট করে হলেও মাথায় রাখতে হবে। কারণ আমরা জানি এখন বিসিএস এর ভাইবা চলছে, পাশাপাশি সামনে লিখিত পরীক্ষা আছে। তো এই যে প্রস্তুতিগুলো, এই প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের কিন্তু এই ডেটাগুলো খুব ভালো কাজে লাগাতে পারবেন বিভিন্ন ফ্রেমে। এখন দেখুন, এই বাজেটের শিরোনাম হচ্ছে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। ঠিক আছে? আর উপস্থাপিত হয়েছে সেটি 2রা জুন 2025-এ। আবার বাজেটটি পাশ হবে কবে? বাজেটটি উপস্থাপিত হয়েছে, কিন্তু পাশ হবে কিন্তু এই মাসেরই 23 তারিখে, মানে 23শে জুন 2025-এ। আবার কার্যকর হবে 1 জুলাই থেকে নিশ্চিতভাবেই। এখন দেশের যে ইন্টারিম বাজেটটি ছিল সেটি সহ মোট 55টি বাজেট আসলে এখন পর্যন্ত হয়েছে। এটি 55তম বাজেট ছিল। আর অন্তর্বর্তীকালীন বাজেট ছাড়া যদি চিন্তা করি, তাহলে দেশের 54তম বাজেট ছিল এই 25-26-এর বাজেট। তো এই বাজেট কে উপস্থাপন করেছেন? উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এখন যে গভর্নমেন্টটা চলছে আমরা সবাই জানি এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো এর টোটাল যে অর্থনৈতিক কাঠামোটা, সেই কাঠামোটা আসলে কি? দেখুন, মোট বাজেট করা হয়েছে 7,89,999 কোটি টাকার, যেটা মোট আমাদের যে জিডিপি আছে সেই জিডিপির 12.7%। আবার 24-25-এর যে বাজেট, সেটা প্রিভিয়াসটার সঙ্গে একটা অ্যানালাইসিস দেখানো হয়েছে, 7,97,000 কোটি টাকা জিডিপি, যেটা ছিল 14.2%। 14.2%। আচ্ছা, এরপর আমরা দেখব বাজেটে মোট ঘাটতি কত। কারণ ঘাটতি বাজেট নিয়ে আমরা অনেক সময় প্রশ্ন আসতে দেখেছি। এই বাজেটে ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা। আবার আমাদের যে রেভিনিউ লক্ষ্যমাত্রা, যে আমরা রাষ্ট্রের জনগণের কাছ থেকে কি পরিমাণ রাজস্ব আদায় করব, সেই লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। বাকি টাকাটা কিন্তু বিভিন্নভাবে লোন বা গ্র্যান্টস এগুলো দিয়ে আসলে ফিল আপ করতে হবে। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামস, অনেক সময় প্রশ্ন হয় যে এডিপির ইলাবোরেশন কি, সেটা আপনাকে কিন্তু বলতে হবে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ঠিক আছে? এডিপির জন্য বরাদ্দ হচ্ছে 2,30,000 কোটি টাকা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেটা, আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে বাজেট, এই বাজেটের সামারাইজ করা বা প্রিভিয়াস হিস্ট্রি ধরে আসলে বাজেটের যে পরিক্রমা, প্রথম বাজেট আমরা দেখতে পাচ্ছি তাজউদ্দিন আহমেদ, সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা হচ্ছে সর্বশেষ দেখলাম 24-25 দেখতে পাচ্ছি এখানে আবুল হাসান মাহমুদ আলী, এবং সর্বশেষ আমরা এই বছর অর্থ উপদেষ্টা যেটা করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই যে টোটাল যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এই লিস্টটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। কেন? কারণ এখানে সিকোয়েন্সিয়ালি আপনি প্রত্যেকটি বাজেট দেখতে পাচ্ছেন। এটা আপনি নোট ডাউন করে রাখতে পারেন। এখানে আমরা একটু আগেই বলছিলাম সবচেয়ে বেশি বাজেট কারা উপস্থাপন করেছেন। আছেন মোহাম্মদ সাইফুর রহমান, আছেন আবুল মাল আব্দুল মুহিত, তারা 12টি করে বাজেট কিন্তু উপস্থাপন করেছেন। তো প্রথম দেখতে পাচ্ছি তাজউদ্দিন আহমেদ। এখন দেখতে পাচ্ছি গত 5 যে অর্থ বছর, সেই অর্থ বছরের বাজেটের একটা চিত্র, যেখানে সিকোয়েন্সিয়ালি আমরা দেখতে পাচ্ছি আসলে বাজেটটা কিন্তু কার্ভটা উপরের দিকে উঠেছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠছে। তো যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যদি বাজেট সম্পর্কিত কোনো প্রশ্ন আসে, তাহলে আপনি এই চার্টটাকে রেপ্লিকেট করতে পারেন, এবং তথ্যসূত্র এখানে দেওয়া আছে, আপনি সূত্র সহ উল্লেখ করবেন, বাংলাদেশ ব্যাংক, বিবিএস, ইপিবি। দেশের প্রথম বাজেট, সেই বাজেটের কিছু সংক্ষিপ্ত তথ্য আমরা দেখতে পাচ্ছি। সেটি ছিল 1971 সালে মুজিবনগর সরকারের বাজেট, এবং আয় ছিল 7.74 কোটি টাকা। ভাবা যায়, সেই 7.74 কোটি, এবং ব্যয় হয়েছিল 8.62 কোটি টাকা। আর এখন বর্তমান বাজেট আমরা দেখতে পাচ্ছি একটা মোটা অঙ্কের বাজেট, যেখানে 7,89,999 কোটি টাকার বাজেট কিন্তু হয়েছে। প্যারাডাইম শিফটটা কিন্তু অনেক বিশাল। এবারে আমরা দেখব বাংলাদেশ কিন্তু প্রতিনিয়তই বেশ কিছু অ্যাচিভমেন্ট আমাদের দেশের মানুষেরা করছেন, আমাদের জন্য সম্মান বয়ে আনছেন। এই যে দেখতে পাচ্ছেন, ষষ্ঠ বাংলাদেশি হিসেবে যিনি এভারেস্ট বিজয় করেছেন, আর তার ছবি দেখতে পাচ্ছেন এখানে। তিনি দেখুন, তিনি হচ্ছেন ইকরামুল হাসান শাকিল। ঠিক আছে? তিনি ষষ্ঠ বাংলাদেশি যিনি এভারেস্ট জয় করেছেন। কবে করেছেন সেটা? সেটা হচ্ছে 19শে মে 2025 তারিখে। এখন প্রত্যেকেই তার অভিযানের নাম দিয়ে থাকে, তিনিও তার অভিযানের নাম দিয়েছেন সি টু সামিট, সমুদ্র থেকে একদম শীর্ষ পর্যন্ত। তার যাত্রাপথটাও এখানে দেওয়া আছে। কক্সবাজার থেকে তিনি এভারেস্ট
হয়ে তারপর পায়ে হেঁটে 84 দিনে সেটা করেছেন। আর মোট বাংলাদেশের এখনো পর্যন্ত এভারেস্ট বিজয়ী কতজন? মোট কিন্তু হচ্ছেন 7 জন। আর এভারেস্ট বিজয়ী হিসেবে গণ্য হয়েছে 6 জন। এখানে বিশেষ কিছু তথ্য আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু 6 আর 7-এর একটা কনফিউশন তৈরি হতে পারে, ব্যাখ্যাটা হচ্ছে এখানে সজল খালেদ পঞ্চম বিজয়ী 2013 সালে বেস ক্যাম্পে ফেরার পথে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, এবারে আমরা দেখব আমাদের আজকের টপিকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বা আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট যে রিপোর্টটা হয়ে থাকে ইউএনডিপির, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের, এটা কিন্তু বিশ্বজুড়েই অত্যন্ত আলোচিত একটি রিপোর্ট। প্রশ্নটা হতে পারে বিভিন্ন ধরনের। এখন প্রথম প্রশ্ন হতে পারে, এই যে রিপোর্টটির নামটি দেখতে পাচ্ছেন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, এই রিপোর্টটি কারা পাবলিশ করে? তখন আপনার স্পষ্ট উত্তর হবে ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রতিষ্ঠানটি করে থাকে। এখন এবারের যে রিপোর্টটি ছিল, আমি হাইলি রিকমেন্ড করব আপনারা গুগলে সার্চ করে এই রিপোর্টটি ডাউনলোড করে অ্যাটলিস্ট যারা রিটেন প্রার্থী আছেন বা ভাইবা প্রার্থী আছেন, তারা এক্সিকিউটিভ যে সামারিটি আছে সেই সামারিটি অন্তত পড়ে নেবেন, ঠিক আছে? এক্সিকিউটিভ সামারি, এই শর্ট সামারি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে ইংলিশ ভার্সনের অনেকে প্রশ্ন করেন যে আমি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিব, তো আমার জন্য ডেটার সোর্স কি হবে বা বিভিন্ন কন্টেন্ট আমি কিভাবে রিচ করব, এইসব ডকুমেন্ট থেকে আপনি অনেক সাপোর্ট পাবেন, ঠিক আছে? তো আমরা তথ্যের মধ্যে যদি যাই, এটি পাবলিশ হয়েছে 6 মে 2025। খুব বেশি ইম্পর্টেন্ট ডেটা না এটা। আপনাকে যেটা করতে হবে, এটার প্রকাশক হচ্ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি, এই তথ্যটা আপনাকে মাথায় রাখতে হবে। আর রিপোর্টের নামটি দেখতে পাচ্ছেন, Human Development Report 2025, A Matter of Choice, People and Possibilities in the Age of AI। প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রচনাও কিন্তু আসতে পারে ইংরেজিতে। তো আপনি সেই ইংরেজি কন্টেন্ট আমরা কোত্থেকে খুঁজি? বিভিন্ন গাইড বই থেকে খুঁজি। এর চেয়েও স্মার্টার ওয়ে হচ্ছে এই ধরনের রিপোর্ট ঘেটে আপনি নিজে একটা স্কেচ করা, ঠিক আছে? আপনার জন্য হাইলি রিকমেন্ডেড, যারা রচনা ভালো ভালো তৈরি করতে চান এই রিপোর্ট থেকে করতে পারবেন। আবার অন্তর্ভুক্ত দেশ হচ্ছে দেখুন 195টি দেশ এই রিপোর্টে ইনক্লুডেড। এর মধ্যে 2টি দেশ, উত্তর কোরিয়া এবং মোনাকোকে প্রয়োজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেওয়া হয়নি। যদিও খুব একটা মানে রিসার্চ পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, বাট চাকরি প্রত্যাশী যারা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এটা নয়। এখন এই যে রিপোর্ট দেখতে পাচ্ছি, এই রিপোর্টের ফাইন্ডিংস কি কি পেলাম আমরা, বিশ্বজুড়ে কি কি তথ্য পেয়েছি? গড় আয়ু দেখুন এখানে সারা বিশ্বে 73.4 বছর, ঠিক আছে? আর মাথা পিছু আয় দেখুন 20,327 মার্কিন ডলার, সেটা অবশ্যই অ্যানুয়াল। এবং এই ইন্ডেক্সে শীর্ষের দেশ হচ্ছে আইসল্যান্ড, যাদের সূচক হচ্ছে 0.972। আবার সর্বনিম্নের দেশ হচ্ছে দক্ষিণ সুদান, যাদের সূচক 0.388। আর গড় আয়ুতে শীর্ষের দেশ হচ্ছে মোনাকো, 86.4 বছর, এবং সর্বনিম্ন হচ্ছে নাইজেরিয়া। আর পারচেজিং পাওয়ার প্যারিটি বা ক্রয় ক্ষমতার যে সূচক, সেই ভিত্তিতে শীর্ষের দেশ হচ্ছে লিচেনস্টাইন, আবার সর্বনিম্নের দেশ হচ্ছে দক্ষিণ সুদান। তো এই তথ্যগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আর দরিদ্র সীমার বসবাস, দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তাদের মধ্যে শীর্ষের দেশ হচ্ছে মাদাগাস্কার। আবার কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষের দেশ হচ্ছে কাতার, 42.6 টন তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে। তো এই তথ্যটাও একটু স্টার মার্ক থাকবে, এটা একটু আলাদা করে রিটেন পরীক্ষা বা ভাইবা প্রার্থী যারা তাদের উত্তরকে রিচ করার জন্য বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে কোনো রচনা বা কন্টেন্ট সাপোর্ট দেওয়ার জন্য এটা ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা এরপর যদি একটু এগিয়ে যাই, দেখতে পাচ্ছেন এখানে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর। আমরা দেখেছি রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর করেছেন। এখানে তিনি যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, তখন একটা পূর্ণাঙ্গ সফর হিসেবে প্রথমবারের মতো তিনি মিডল ইস্টকে বেছে নিয়েছিলেন। এর মধ্যে বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে বা বেশ কিছু ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট ইস্যু আছে। কি কি ছিল? সিরিয়া, দেখুন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেছেন তিনি। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট এই ট্যুরে। সেখানে দেখুন গত 13 মে 2025 তারিখে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা, যত ধরনের এমবার্গো ছিল, আমরা ইংরেজিতে বলি এটাকে এমবার্গো, যত ধরনের নিষেধাজ্ঞা ছিল সবগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে। আবার 14 মে 2025 সৌদি আরবের রাজধানী রিয়াদে, তো ওই সময় যে সিরিয়ার প্রেসিডেন্ট তিনি হচ্ছেন আহমেদ আল শারার, তার সঙ্গে আসলে বৈঠক করেন এবং সেই বৈঠকে তিনি আসলে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেন। আবার যুক্তরাষ্ট্র সৌদি আরবের একটা বড় চুক্তি হয়েছে, যেখানে মোট $300 বিলিয়ন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ইস্যুতে চুক্তিটা হয়েছে।
আবার যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতের সঙ্গেও একটা বড় চুক্তি হয়েছে। এই ব্রিফটুকু আপনারা একটু দেখে নেবেন। এখানে ইম্পর্টেন্ট ফাইন্ডিং হচ্ছে, দেখুন, $200 বিলিয়ন চুক্তি হয়েছে। একটা চুক্তি না, বেশ কয়েকটা চুক্তি, একাধিক চুক্তি। যদিও সব ডিটেল আপনাদের প্রয়োজন হবে না, তবে দেশ পার্সপেক্টিভে কোন কোন দেশের সঙ্গে আসলে ইউএসএ তাদের সম্পর্কটাকে আরো স্ট্রেংথেন করতে চাচ্ছে, এই স্লাইড থেকে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। আবার ট্রাম্পের জন্য, এই যে এখান থেকে ট্রাম্প কি পেয়েছে, তো ট্রাম্পের পাওয়ার মধ্যে একটা বিশাল বড় উড়ন্ত রাজপ্রাসাদ তিনি পেয়েছেন। সেটা কি আমরা একটু জানবো এখানে। দেখুন, কাতারের যে রাজপরিবার আছে, সেই রাজপরিবারের কাছ থেকে তিনি একটি বোয়িং বিমান পেয়েছেন, 7478, একটা জাম্বো জেট। এই জেটে এমন কিছু নেই যেটা নেই, ঠিক আছে? তো এখানে একটা এই বিশেষ বিমানটা তিনি উপহার পেয়েছেন। আসলে এখানে এটি এয়ারফোর্স ওয়ান, আমরা জানি যে প্রেসিডেন্টকে বহনকারী বিমান, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট তাকে বহনকারী বিমানের নাম হচ্ছে এয়ারফোর্স ওয়ান। এবং এই প্লেনটি খুব সম্ভবত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ানের একটি প্লেন। তো এটা হচ্ছে ইতিহাসে যুক্তরাষ্ট্র সরকারের পাওয়া অন্যতম দামি একটা উপহার এটা। তো আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে এটা সম্পর্কে একটু আরো জেনে নেবেন। এরপর দেখব 30তম নিক্কেই ফোরাম, যেই ফোরামে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জয়েন করেছিলেন। এখন দেখুন এটা হয়েছে কোথায়, টোকিও, জাপানে। আর শিরোনাম ছিল উত্তাল বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ। এশিয়ান যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর স্পেসিফিক চ্যালেঞ্জগুলো কি, সম্ভাবনাগুলো কি, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এখানে। এর মাঝখানে বাংলাদেশ জাপান বৈঠক হয়েছে আর সমঝোতা স্মারক চুক্তি হয়েছে 6টি। অনুদান পেয়েছি আমরা মোট 106 কোটি। আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন সোকা বিশ্ববিদ্যালয় থেকে, সেটি হচ্ছে জাপানে। এবারে দেখব বুর্কিনা ফাসোর সেনাশাসক ইব্রাহিম ট্রায়োরে। তার একটু আগে আমি বলছিলাম যে ইউটিউবে বিভিন্ন শর্টস দেখতে পাই আমরা। এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, যিনি আসলে এই মুহূর্তে আফ্রিকার অন্যতম অনুপ্রেরণাদায়ী ব্যক্তিতে তিনি পরিণত হয়েছেন, তার সম্পর্কে দেখুন। তিনি যখন 2022 সালে ওই সেপ্টেম্বর মাসে বুর্কিনা ফাসোর যে তৎকালীন শাসক ছিলেন পল হেনরি সান্দাউগো, তাকে হচ্ছে সরিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন। এরপর তিনি অনেকগুলো পজিটিভ কারণে সারা আফ্রিকাতে তিনি সাড়া জাগিয়ে তুলেছেন। এরপর দেখব ইরান ইসরায়েল সংঘাত। এখনো পর্যন্ত এই বর্তমান সময়টাতে সবচেয়ে বেশি আলোচিত ঘটনার মধ্যে একটি হচ্ছে এই ইরান ইসরায়েল সংঘাত। তো এই সংঘাতের ফলে বিশ্লেষকরা বলছেন এমনও পরিস্থিতি তৈরি হতে পারে যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও এগিয়ে যেতে পারি, ঠিক আছে? তো এই সংঘাতের প্রেক্ষাপট সূচনা, এখানে আমরা দুটো নাম দেখতে পাচ্ছি, অপারেশন রাইজিং লায়ন এবং অপরদিকে দেখতে পাচ্ছি অপারেশন ট্রু প্রমিস ফ্রি। এখন এই দুটো অপারেশন আসলে কারা কন্ডাক্ট করেছে, বা আমার বাম পাশের যে অভিযানের নামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইসরায়েলের একটি অভিযান যেটি পরিচালনা করেছিল তারা 13ই জুন ভোর রাতে, ঠিক আছে? তাদের আক্রমণের ফলে দেখুন লক্ষ্যবস্তু ছিল তেহরানের যেই নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টগুলো ছিল সেগুলোকে তারা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক আছে? এছাড়া অন্যান্য ক্ষেপণাস্ত্র কারখানা ছিল, সামরিক কমান্ড সেন্টার ছিল। আমরা দেখেছি কত নিখুঁতভাবে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ মিলিটারি পার্সোনালিটিস যারা ছিলেন তাদেরকে কিন্তু তারা আক্রমণ করেছে, অনেকে নিহত হয়েছেন। তো খুব সফিস্টিকেটেড টেকনোলজির মাধ্যমে তাদের এই আক্রমণগুলো করেছে। এর বিপরীতে ইরানও কিন্তু পাল্টা অভিযান চালিয়েছে। 14ই জুন শুক্রবার রাতে কিন্তু আক্রমণটা হয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল তেল আভিভ এবং আশেপাশের যে সামরিক ঘাঁটি এবং স্থাপনা। তো যখন আমরা ইরান ইসরায়েল নিয়ে কথা বলছি, এখন এই সময়টায় অন্যান্য কিছু বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরুন মোসাদ নামটি, মোসাদ। তো মোসাদ কি? মোসাদ একটি ইন্টেলিজেন্স এজেন্সি। এই এজেন্সির আসলে হেডকোয়ার্টার কোথায়? তেল আভিভ। হ্যাঁ, তেল আভিভ। এটা কাদের? ইসরায়েলের। পরে প্রশ্ন হতে পারে, অনেকেই এখন ইনা নিয়ে অনেক আলোচনা করছে, IRNA, ঠিক আছে? ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। এই এজেন্সিটি হচ্ছে ইরানের একটি রাষ্ট্রীয় নিউজ এজেন্সি। আবার আলোচনা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC। এটি হচ্ছে ইরানের একটি নিরাপত্তা এজেন্সি। এই এজেন্সি নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছে। এখন আমার রিকমেন্ডেশন হচ্ছে যারা বিভিন্ন চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের উচিত হবে এই দুটি রাষ্ট্রের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো আছে, যে অস্ত্রগুলো তারা ব্যবহার করছে এবং রিসেন্টলি যে অপারেশনগুলো কন্ডাক্ট করা হয়েছে, এই অপারেশনগুলোতে কোন ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে, এই সম্পর্কে আপনাদের একটু ডিপার অ্যানালাইসিস
করতে হবে। যদিও আজকের এই ছোট্ট সেশনে আসলে বিস্তারিত আলোচনা করা পসিবল না, তবে কিন্তু আমরা ফাইন্ড আউট করে দিয়েছি আপনারা কি গো থ্রু করবেন। এরপর দেখব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন 2025। তো আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 17 জুন 2025 এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে G7 এর সামিটটি বা শীর্ষ সম্মেলনটি। এখন প্রশ্ন হতে পারে G7 এর মেম্বার কান্ট্রিজ কোনগুলো? এই যে G7 বলছি আমরা, এখানে কোন কোন রাষ্ট্র আছে? প্রথমত আছে কানাডা। আমরা যদি লিস্ট করি, আছে কানাডা, আছে ফ্রান্স, আছে জার্মানি, আছে ইটালি, আছে জাপান, আছে ইউকে বা ইউনাইটেড কিংডম, আছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই 7টা দেশ কিন্তু G7 এর মধ্যে আছে। তো G7 সম্পর্কিত আরও তথ্য আপনারা একটু ডিপার অ্যানালাইসিস করে পড়ে নেবেন। তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন। আমরা বিগত বছর বিভিন্ন পরীক্ষায় দেখেছি ইম্পর্টেন্ট যে সামিটগুলো হয়ে থাকে সেগুলো কোথায় হচ্ছে, কোন তারিখে হচ্ছে, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে। তো স্বাস্থ্য সম্মেলন সেটি হচ্ছে 78তম স্বাস্থ্য সম্মেলন, অনুষ্ঠিত হবে 19 থেকে 27 মে, যেটি অলরেডি হয়ে গেছে 2025-এ। এখন কোথায় হয়েছিল কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডে। আবার এই সম্মেলনের আসলে মূল ফোকাস কোথায় ছিল? ফোকাসটা ছিল হেলথ অ্যাসেম্বলি ইজ ওয়ান ওয়ার্ল্ড ফর হেলথ। আবার আরব লীগের সম্মেলন যেটি হয়েছে 34তম, অনুষ্ঠিত হয়েছিল 17 মে 2025-এ এবং স্থানটি ছিল বাগদাদ, ইরাকে। তো এই তথ্যগুলো একটু মুখস্থ করে রাখতে হবে এবং নোট ডাউন করে রাখতে হবে, যাতে করে প্রিলি পরীক্ষাগুলোতে অ্যাটলিস্ট আমরা ভুল না করি। এবারে দেখতে পাচ্ছি একটি অ্যাওয়ার্ড কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025, যেটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পেয়েছেন, এবং সেটি তিনি পেয়েছেন হচ্ছে স্থান ছিল সেন্ট জেমস প্যালেস, লন্ডন, এবং তারিখটি ছিল 12 জুন 2025। তো এই অ্যাওয়ার্ডটি কে দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তার কারণ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিভিন্ন কন্ট্রিবিউশন আছে, ওয়ার্ল্ড পিস বা এনভায়রনমেন্টাল প্রিজার্ভেশন বা মানবিক সমতা, এই যে ইস্যুগুলো আছে এগুলোতে তার অনেক অবদান আছে। তার স্বীকৃতি হিসেবে তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন। এবারে দেখব বিশ্ব সাহিত্য ক্ষেত্রে বড় অবদানের জন্য অন্যতম স্বীকৃতি কিন্তু বলা হয় এই বুকার প্রাইজ। এই বুকার প্রাইজ সম্পর্কিত কিছু বেসিক্স আমরা দেখে নেব। তো এই বছর একজন ইন্ডিয়ান এই পুরস্কার পেয়েছেন। তার পুরস্কারের জন্য তার কারণ ছিল তিনি তার ছোট গল্পের সংকলন ছিল হার্ট ল্যাম্প, এটার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। কে সেই ব্যক্তি? তিনি হচ্ছেন বানু মুশতাক। তার নাম কি ছিল? বানু মুশতাক। তিনি কোন ভাষায় লেখালেখি করেন? তিনি কান্নাড়া ভাষায় লেখালেখি করেন। তো তিনি কিন্তু আসলে এই যে কান্নাড়া ভাষার কথা আমরা বললাম, এই ভাষার প্রথম দিককার একজন লেখক, যিনি আসলে বুকার পুরস্কারটা পেয়েছেন, প্রথম লেখক। এই কান্নাড়া ভাষার লেখকদের মধ্যে তিনি কিন্তু প্রথমবারের মতো বুকার পুরস্কারটা পেয়েছেন। তো এই কান্নাড়া ভাষা থেকে সেটা ইংলিশে আসলে ট্রান্সফর্ম করেছিলেন দীপা ভাস্তি। যদিও এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই বইটা মূলত 12টা গল্পের সংকলন। তো এই তথ্যটুকু আমরা একটু মাথায় রাখবো। এবারে দেখব বিভিন্ন ইন্ডেক্সের কোন কোন কান্ট্রির অবস্থান কোথায়। প্রথমে আছে সামরিক ব্যয়ের দিক থেকে কিছু দেশের অ্যানালিসিস। তো বৈশ্বিক সামরিক ব্যয় 2024, হ্যাঁ 2024, এই ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকের রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপর আছে চীন, তারপর আছে রাশিয়া, তারপর আছে জার্মানি, তারপর হচ্ছে ভারত। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের রিটেন পরীক্ষাতেও অনেক সময় এটা কাজে লেগে যায়। তো আপনারা খুব ভালো করে এটা নোট ডাউন করে রাখতে পারেন। তারপর দেখতে পাচ্ছি অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2025। তো এই সূচকটা কারা পাবলিশ করে? এটা পাবলিশ করে দ্য হেরিটেজ ফাউন্ডেশন, যেটা ইউএস এর একটা এজেন্সি। তো এর মধ্যে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর আর সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্যে বাংলাদেশ অবস্থান করছে 122তম পজিশনে। তো ইকোনমিক্যালি কোন দেশের মানুষজন কতটা ইন্ডিপেন্ডেন্ট বা কতটা সলভেন্সি আছে, এটা বোঝার জন্য কিন্তু এই ইন্ডেক্সের রেজাল্ট খুব ইম্পর্টেন্ট বা অনেকেই রেফারেন্স হিসেবে ইউজ করে থাকেন। তারপর আছে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2025। তো এই সূচকের শিরোনাম হচ্ছে RSF ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এবং এটি আসলে প্রকাশ করে থাকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এই এজেন্সি নিয়ে অনেক আলোচনা কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে দেখে থাকি। তো এই রিপোর্টটা আমরা একটু দেখে নেব। এবং অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 180টি, শীর্ষের দেশ হচ্ছে নরওয়ে। তার মানে বোঝাই যাচ্ছে নরওয়ের যে নিউজ এজেন্সিগুলো আছে বা বিভিন্ন চ্যানেলগুলো আছে, তারা সবচেয়ে ফ্রিভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে সরকার বা বিভিন্ন এজেন্সির কোনো ভয় ছাড়াই। ঠিক আছে? আর সর্বনিম্ন দেশ হচ্ছে ইরিত্রিয়া। তার মানে বোঝাই যাচ্ছে ইরিত্রিয়ার যে নিউজ এজেন্সিগুলো আছে সেগুলোর উপর সরকারের নিয়ন্ত্রণ অনেক কঠিন।
এরপর আমরা দেখব বাংলাদেশের অবস্থান, যেটা 149তম। নিঃসন্দেহে খুব বেশি ভালো অবস্থান নয়। এবারে বরাবরের মতোই আমরা দেখব গুরুত্বপূর্ণ দিবস। প্রতিটি মাসেই আসলে কিছু সিগনিফিক্যান্ট ডেট থাকে যেগুলো বৈশ্বিকভাবে আসলে পালন করা হয়। এর মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি 1 মে, যেটি মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে। আর 3রা মে হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমরা একটু ইম্পর্টেন্টগুলোকে আইডেন্টিফাই করব, ঠিক আছে? আমরা অবশ্যই সবগুলো ডেটই ইম্পর্টেন্ট, তবে আমাদের চাকুরির প্রস্তুতির জন্য বা চাকুরির বাজারে কোনটা বেশি প্রয়োজনীয় আপনাকে ভালো করতে বা কম্পিট করতে, এগুলো একটু আইডেন্টিফাই করব। ঐতিহাসিক ফারাক্কা দিবস 16ই মে, আপনাকে এটা মনে রাখতে হবে। তারপর দেখুন বিশ্ব পরিমাপ দিবস 20 মে, এটাও একটু আলাদা করে মাথায় রাখবেন। বিশ্ব আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, যেটি হচ্ছে 22শে মে। আবার হচ্ছে দেখুন, দেখতে পাচ্ছি আমরা আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস, ঠিক আছে, 29শে মে, এটা খুব ইম্পর্টেন্ট। 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। এই প্রত্যেকটা দিবসের অনেক বেশি সিগনিফিকেন্স কিন্তু রয়েছে। বিজ্ঞান প্রযুক্তিতে আমরা ভেরি রিসেন্টলি বড় দুটো অবদান বা কন্ট্রিবিউশন কিন্তু গ্লোবালি আমরা দেখেছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে চাঁদে গ্লোবাল পজিশনিং সিস্টেমের ইন্ট্রোডাকশন, জিপিএস। জিপিএস এর মানে কি তাহলে? গ্লোবাল পজিশনিং সিস্টেম, পজিশনিং সিস্টেম। তো এই চাঁদের মতো জায়গায় ইসা, ইউরোপীয় যে মহাকাশ সংস্থা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এর সঙ্গে স্প্যানিশ যে প্রযুক্তি কোম্পানি জিএমভি, তারা দুটো প্রতিষ্ঠান মিলে কিন্তু এই পজিশনিং সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে, যেটার নাম দিয়েছে তারা লুপিন। লুপিন। তো এই লুপিন দিয়ে আসলে পরীক্ষামূলকভাবে পরীক্ষা চালানো হয়েছিল আফ্রিকার একটা দ্বীপে। সেই দ্বীপের নাম হচ্ছে ফুয়ের্তেভেঞ্চুরা। এখানে কিন্তু তারা বেশ চমৎকার কিছু চিত্র তারা দেখিয়েছে। আবার বিশ্বের প্রথম এআই হসপিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রপারলি ইউজ করে, বিশেষ করে রোগ নির্ণয় থেকে শুরু করে রোগীর সেবা পর্যন্ত বিভিন্ন ধাপে ধাপে আসলে এআই কতটা সাপোর্টিভ হতে পারে এই জিনিসটাকে ফ্যাসিলিটেট করার জন্য আসলে প্রথমবারের মতো একটি হসপিটাল কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। সেটা কারা করেছে? সেটা করেছে কিন্তু চীন। প্রথমবারের মতো, বিশ্বে প্রথমবারের মতো চীন এই কাজটা করেছে। তো এর মধ্যে এতে 14 জন এআই চিকিৎসক রয়েছেন এবং তারা কি কি ব্যাপারে কাজ করে দেখুন। জেনারেল প্র্যাকটিস, চক্ষুবিদ্যা, রেডিওলজিক্যাল ডায়াগনস্টিক্স, এইসব ব্যাপার স্যাপারগুলোতে কিন্তু আসলে এই এআই হসপিটাল বিভিন্ন সার্ভিসেস দিয়ে থাকে। তো শুরু করেছে তারা আসলে 3রা মে 2025 থেকে। এরপর অন্যান্য বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের একটু জানাটা বাঞ্ছনীয়। বিশেষ করে বাংলাদেশে সম্প্রতি নতুন একটা গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। সেটা হচ্ছে জামালপুর জেলাতে, এবং যদি আমরা প্রিসাইজ হই আরও এক্স্যাক্টলি হচ্ছে সেটা মাদারগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়নের তারতাপাড়া গ্রামটিতে। তো কারা সেই কাজটা করেছে বা ইনভেস্টিগেশনটা করেছে? সেটা করেছে বাপেক্স। বাপেক্সের ইলাবোরেশন হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড। তারপর গ্যাস উৎপাদন হবে প্রতিদিন 7.3 মিলিয়ন ঘন ফুট। আবার বিশেষত যদি বিশেষ একটা তথ্য হিসেবে আপনি মনে রাখতে চান, এটি হতে যাচ্ছে বাংলাদেশের 30তম গ্যাস ক্ষেত্র। এই প্রশ্নটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তারপর দেশের প্রথম মনোরেল। এই মনোরেলের কনসেপ্টটি আপনাকে ভালোভাবে বুঝতে হলে এই চিত্রটার দিকে তাকাতে হবে। এখানে দেখুন, মনোরেল মানে বোঝাই যাচ্ছে একটা সিঙ্গেল লাইন থাকবে, এবং এটা হচ্ছে যানজট হবে কোথায়? চট্টগ্রামে হবে, এবং এখানে বিনিয়োগ হবে 20 থেকে 25,000 কোটি টাকা। দ্যাটস এ লট অফ মানি। আচ্ছা, এর মধ্যে চুক্তিটা হয়েছে কাদের সঙ্গে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে ওয়াসকম, জার্মানির একটা এজেন্সি, আবার আরাবিয়ান একটা কন্ট্রাক্টর গ্রুপ, সেটার নাম মিশরের একটা গ্রুপ, এদের সঙ্গে অলরেডি চুক্তি হয়েছে। তো এই ছিল মান্থলি ইনসাইটস। তো আমরা আশা করছি মান্থলি ইনসাইটসের এই পর্বটি থেকে আপনারা অনেক বেশি হেল্প পাবেন, বিশেষ করে নোট ডাউন করবেন। এবং এখানেই শেষ নয়, এই যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এই সংক্রান্ত আরও ভিডিওস বা কন্টেন্টস অ্যানালিসিস পেতে গেলে আপনাকে উত্তরের যে বিভিন্ন পেজ আছে সেই পেজগুলো আপনাকে এবং গ্রুপে আপনারা আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইউটিউবেও অনেক কন্টেন্ট আছে, সেটা গো থ্রু করতে পারেন। আর কোয়েরিজ থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরটা আছে, বা বিভিন্ন সাপোর্টের জন্য আপনারা এই ফোন নম্বরে কল করতে পারেন। আশা করি আপনারা নিজেদের মতো খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্নটাকে নিজের মুঠোয় নিয়ে আসার জন্য। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।